আসসালামু আলাইকুম। পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে ডিগ্রি প্রথম বর্ষ বিএ বিএসএস সকল শিক্ষার্থীদের অনলাইন আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌস আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় দ্বিতীয় কোশ্চেন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু। দেখো, তোমাদের কোশ্চেন পরীক্ষা এভাবে থাকবে যে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু সমূহ আলোচনা করো। খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র দিন দিন সম্প্রসারিত হচ্ছে, কাজেই এর বিষয়বস্তু সীমা নির্ধারণ করাও খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা আবর্তিত হতো। সুদীর্ঘ ২৫০০ বছর ধরে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তুকে কেন্দ্র করে বহু তর্ক বিতর্ক ও আলোচনার অবতারণা হয়েছিল। রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন ধরনের পরিবর্তন, বিবর্তন ও সংযোজনের ফলে রাষ্ট্রবিজ্ঞানীগণ বারবার নতুন করে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু চিহ্নিত করেছেন। তাই আধুনিককালে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র অত্যধিক বিস্তৃত হয়ে পড়েছে। ১৯৪৮ সালে সেপ্টেম্বর মাসে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনে গৃহীত প্রস্তাবে এ অভিমত প্রকাশ করেন যে নিম্নলিখিত অর্থাৎ যে কিছু বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত। আর এই বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক চিন্তাধারা, এর ইতিহাস এবং রাজনৈতিক সংগঠন সমূহ। তারপর হচ্ছে রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দল, জনমত এবং জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় শাসন ব্যবস্থা। তারপর হচ্ছে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক। কিন্তু বর্তমানে এই পরিবর্তিত রাষ্ট্রবিজ্ঞান যেহেতু পরিবর্তনশীল, আর এই পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রবিজ্ঞানের এই নিম্নলিখিত পরিধি ও বিষয়বস্তু সমূহ রয়েছে। আর আজকে আমি তোমাদের সাথে এই বিষয়বস্তুগুলোই আলোচনা করব। তাহলে তোমরা প্রথমে একটা ভূমিকা দিবে, ভূমিকা দিয়ে তোমাদের লেখাটা শুরু করবে। তারপর রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু দিয়ে আমরা এই আলোচনাটা করব, বা এইভাবে তোমরা লিখবে এবং সর্বশেষ তোমরা উপসংহার দিয়ে লেখাটা শেষ করবে। তোমরা একটা কথা মনে রাখবে, তোমরা প্রথম থেকে যেরকম লিখাই লিখো না কেন, তোমাদেরকে কিন্তু উপসংহারটা দিয়ে তোমাদের প্রশ্নটা শেষ করতে হবে। আর লেখার একটা প্রশ্নের সৌন্দর্যের জন্য তোমরা প্রথমে ভূমিকা দিয়ে শুরু করবে লেখাটা, তারপর বিস্তারিত আলোচনা করবে, তারপর উপসংহার দিয়ে লেখাটা শেষ করবে। ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও কি কি বিষয়বস্তু রয়েছে আমরা এখন সেটাই আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, প্রথম পয়েন্ট হচ্ছে রাষ্ট্র দর্শন বা রাষ্ট্র চিন্তা, অর্থাৎ পলিটিক্যাল ফিলোসফি অর পলিটিক্যাল থট। দেখো, বিভিন্ন যুগে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে রাষ্ট্রকে নিয়ে চিন্তা করেছিলেন। যেমন ধরো প্রাচীনকালে প্লেটো ও
এরিস্টটলের রাষ্ট্রচিন্তা, মধ্যযুগের সেন্ট অগাস্টিন, সেন্ট টমাস একুইনাসের রাষ্ট্রচিন্তা, এবং আধুনিক কালে রয়েছে মেকিয়াভেলি, হবস, জন লক, জ্যাক রুসু, স্টুয়ার্ট মিল, বেনথাম, এইসব দার্শনিকদের রাষ্ট্রচিন্তা রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু মূল আলোচ্য বিষয়। অর্থাৎ গ্রিক রাষ্ট্রচিন্তা হতে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত প্রাচ্যত ও প্রাচ্যের বিভিন্ন দার্শনিকের রাষ্ট্রদর্শন এই রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয়। তারপর দেখো রাজনৈতিক তথ্য, পলিটিক্যাল থিওরি। রাজনৈতিক তত্ত্বের কতগুলো মৌলিক ধারণা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হিসাবে গণ্য করা হয়। এগুলোর মধ্যে রয়েছে সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য, ক্ষমতা, ন্যায় বিচার, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, রাষ্ট্র উৎপত্তি সম্পর্কিত মতবাদ, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কিত মতবাদ। এইসব বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানে আলোচিত হয়, বা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু হচ্ছে এই সব বিষয়গুলো। তারপর দেখো 3, রাজনৈতিক সংগঠন বা প্রতিষ্ঠান। রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম পরিধি ও বিষয়বস্তু হচ্ছে রাজনৈতিক সংগঠন বা প্রতিষ্ঠান। আর এই রাজনৈতিক সংগঠন বা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সংবিধান, সরকার ও সরকারের শ্রেণী বিভাগ, সরকারের অঙ্গ, বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, স্বার্থকামী গোষ্ঠী, নির্বাচক মণ্ডলী, নেতৃত্ব, জনমত, এসব বিষয়। আর এসব রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্রবিজ্ঞান কি করে? রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। 4, রাজনৈতিক ঘটনাবলী। 4 হচ্ছে রাজনৈতিক ঘটনাবলী। রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম পরিধি ও বিষয়বস্তু হচ্ছে রাজনৈতিক ঘটনাবলী। রাজনৈতিক ঘটনাবলী আলোচনায়, রাজনৈতিক ঘটনাবলীর আলোচনায় কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হচ্ছে বা উৎপত্তি হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ কি কি এবং এদের কার্যাবলী বা কি, এইসব বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত, যা রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম পরিধি ও বিষয়বস্তু হচ্ছে রাজনৈতিক ঘটনাবলী। 5, রাজনৈতিক মূল্যবোধ। রাষ্ট্রবিজ্ঞানের আরো একটি অন্যতম পরিধি ও বিষয়বস্তু হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের মূল্যায়ন করে এবং নৈতিক আদর্শ ও মূল্যবোধের উৎকর্ষের মাধ্যমে রাষ্ট্রের উন্নতি সাধনে নিয়োজিত থাকে। তাই সামগ্রিকভাবে সমাজ এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহের আলোচনা করা রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে একান্তভাবে আবশ্যক। 6, রাজনৈতিক আচরণ বা পলিটিক্যাল বিহেভিয়ার। রাষ্ট্রবিজ্ঞানীরা মানুষকে রাজনৈতিক আচরণ সম্পর্কে ব্যাখ্যা দিতে এবং সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পারে। কারা পারে? রাষ্ট্রবিজ্ঞানীরা। অর্থাৎ নৃতত্ত্ব, মনস্তত্ত্ব ও সমাজবিজ্ঞানের বিকাশের ফলে রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে, যা রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম বিষয়বস্তু। যেমন কিভাবে আইনের ব্যাখ্যা দেওয়া হয়,
কিভাবে আইনের প্রয়োগ করতে হয়, আইনের অধীনে জনগণ কি কি অধিকার ভোগ করে, কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যের সরকারের ক্ষমতা কিভাবে নির্ধারিত হয় ইত্যাদি সকল প্রশ্নগুলোই হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত। নির্বাহী প্রক্রিয়া। নির্বাহী প্রক্রিয়া হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ পরিধি ও বিষয়বস্তু। কার্যনির্বাহী কিভাবে নির্বাচিত হয়, নির্বাহীর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দায় দায়িত্ব কি, তিনি তার সাংবিধানিক দায়িত্ব কিভাবে পালন করেন, এই ইত্যাদি বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত। 9. বিচার বিভাগীয় প্রক্রিয়া। বিচার বিভাগীয় প্রক্রিয়া রাষ্ট্রবিজ্ঞানের আরো একটি পরিধি এবং বিষয়বস্তু। বিচার বিভাগীয় কার্য প্রক্রিয়া, প্রশাসনিক কর্মকাণ্ডের উপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ, এসব বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম আলোচ্য বিষয় এবং অত্যন্ত গুরুত্বের সাথে এই সকল বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয়। 10. লোক প্রশাসন বা প্রশাসনিক সংগঠন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন। সরকারি নীতি বাস্তবায়ন করাই হচ্ছে লোক প্রশাসনের কাজ। লোক প্রশাসন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্তর্ভুক্ত বিষয়। প্রশাসনিক যন্ত্রের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠন, সরকারি কর্মচারীদের নিয়োগ, কার্যাবলী ও দায়িত্বশীলতা, প্রশাসনিক সংগঠনের ভূমিকা, আচরণ, তারপর সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়া, সরকারি বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন ইত্যাদি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মূল বিষয়বস্তু। তারপর হচ্ছে রাজনৈতিক উন্নয়ন, যা রাষ্ট্রবিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ পরিধি ও বিষয়বস্তু। রাজনৈতিক উন্নয়ন ও অবক্ষয় কিভাবে ঘটে, রাজনৈতিক আধুনিকীকরণ, রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদির ধারণা, রাজনৈতিক স্থিতিশীলতা ও এর কারণ ইত্যাদি রাষ্ট্রবিজ্ঞানে খুব গভীরভাবে আলোচনা করা হয়। তারপর হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার। সাম্প্রতিককালে ক্ষমতার ধারণাটি রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম পরিধি বা বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হয়েছে। ক্ষমতা এমন এক প্রকার দক্ষতা নির্দেশ করে যার মাধ্যমে ব্যক্তি তার স্বপক্ষে স্বীয় স্বার্থ রক্ষার্থে বিভিন্ন বিষয় থেকে প্রভাবিত করে। অনেক রাষ্ট্রবিজ্ঞানী এই রাজনৈতিক ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রস্থল বলে মনে করেন। তারপর দেখো দ্বন্দ্ব ও মতানৈক্য, যা রাষ্ট্রবিজ্ঞানের আরো একটি অন্যতম পরিধি ও বিষয়বস্তু। অনেক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্বন্দ্ব ও মতানৈক্য। যেমন তাদের মতে বা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন প্রকার দ্বন্দ্ব ও মতানৈক্যের মীমাংসা করে নতুন দিক নির্দেশ দান করে। তারপর হচ্ছে তুলনামূলক রাজনীতি, যা রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আগে শুধুমাত্র প্রাচ্যত্বের রাষ্ট্রগুলোর মধ্যে তুলনা করা হতো, কিন্তু
বর্তমানে প্রাচ্য, প্রাচ্যত্ব, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতির সাথে তুলনা করে রাষ্ট্রবিজ্ঞানের সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে। তাই তুলনামূলক রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের আরো একটি অন্যতম পরিধি ও বিষয়বস্তু। সর্বশেষ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কতগুলো নীতির মাধ্যমে যে পারস্পরিক সম্পর্কের সৃষ্টি হয় তাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস। আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক আইন, তারপর হচ্ছে আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক বিরোধ ও নিষ্পত্তি, কূটনীতি, জোট নিরপেক্ষতা, ক্ষমতার ভারসাম্য, সাম্রাজ্যবাদ, তারপর হচ্ছে নব্য উপনিবেশবাদ, এইসব বা আর হচ্ছে যেমন প্রতিরক্ষা নীতি, শান্তি, যুদ্ধ বিগ্রহ, এইসব বিষয় ব্যাপক ও জটিল সমস্যা সবই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধির অন্তর্ভুক্ত। আর এসব বিষয়গুলো যে আমি যেটা বলেছি, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সংগঠন, জোট নিরপেক্ষতা, যুদ্ধ বিগ্রহ, শান্তি, এইসব বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানে কি করা হয়, খুবই গভীরভাবে বিশ্লেষণ করা হয়। তারপর সবশেষে পরিশেষে আমরা যা বলতে পারি, এরপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্র যে শুধু ব্যাপক তাই কিন্তু নয়, বরং দিনে দিনে তা আরো ব্যাপকতা হচ্ছে। রাষ্ট্রের অভ্যন্তরে ও বাইরে যে ব্যাপারে রাষ্ট্রের সংশ্লিষ্টতা আছে সে বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র। তাই সবশেষে আমি লর্ড ব্রাইসের একটি উক্তি দিয়ে শেষ করতে চাই। তিনি বলেছেন, পলিটিক্যাল সায়েন্স ইজ এ progressive science, so its scope is increasing day by day by nature. আশা করছি আমার আজকের আলোচনাটা তোমরা সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি কেউ কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসে আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। ধন্যবাদ।